এক সময়কার শৌর্য বীর্যের পাকুড়িয়া জমিদার বাড়ি এখন বিরান ভূমি। ইতিহাসের এই শিক্ষা, সময় আজকে এইখানে, কালকে ওইখানে। এই যে সময়ের ভাঙা গড়ার খেলা, আজকে যে জনপদ আলোয় উদ্ভাসিত, আগামীকালকে সেটা নাও থাকতে পারে। এখানে আসলে উপরের দিকে তাকালে লক্ষ্য করবেন প্রত্যেকটা মূর্তির অর্ধেক করে ভাঙা। এগুলো 1971 সালে পাক হানাদার বাহিনী তারা এগুলা গুলি করে এগুলা ভাঙ্গে দিয়ে চলে গেছে তারা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার পাকুড়িয়া জমিদার বাড়ি থেকে। এই জমিদার বাড়িটি শুধু ইট পাথরের তৈরি নয়, এইটার সাথে লুকিয়ে আছে এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পাকুড়িয়া জমিদার বাড়ি ঘুরে দেখব, আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো। মোট 15 একর জায়গা জুড়ে এই পাকুড়িয়া জমিদার বাড়িটির অবস্থান। এইখানে প্রধানত 3টি নাট মন্দির, 3টি ভবন আছে, বড় ভবন, এর বাইরে অসংখ্য ছোট ছোট ভবন আছে। পাকুড়িয়া জমিদার বাড়ির এটা হচ্ছে মন্দির, 3 মহলার একটাই মন্দির। দেখেন মন্দিরটা কি সুন্দর, মন্দিরটার যে কারুকাজ, যে ভিউ, এটা অসাধারণ সুন্দর। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি তারা চলে যাওয়ার পরে এই মন্দিরে আর পূজা পার্বণের কোনো বিষয় ছিল না, হয় নাই। এটা শুরু থেকে এরকম পরিত্যক্ত আছে, এখনও এরকম আছে। যে গাঁথুনি, যে সৌন্দর্য অসাধারণ। এইখানে একটু দেখাই, এই যে বাচ্চাদের পরীদের মতো করে সাজানো আছে কারুকাজগুলো। আমরা যদি একটু জুম করে দেখাই, ওই পিলারের মাথাগুলোতে পরীর একটা ডিজাইন আছে, এখনও অনেক সুন্দর। এটা টাইলস, ইউরোপ থেকে আমদানি করা টাইলস। সব জায়গার কারুকাজগুলোই অনেক সুন্দর। প্রতিটি কর্নার, প্রতিটি জায়গাতে অসাধারণ সব কারুকাজ, স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। ঢাকা থেকে আসছি, এই যে বালিয়াটি রাজবাড়ি যেটা, এটাতে গেছি আর এই জায়গায় আসলাম। ভালোই লাগছে, দেখছি অনেকদিন পরে পুরাতন বাড়িঘর দেখলাম, অনেক ভালো লাগছে। পুরনো ঐতিহ্য, মানুষের অনেক কিছু, পুরনো আগের যুগের মানুষ কি করছে এটাই কোনো ফিল করা লাগে না, এটাই আর কি। এটা নিয়ে কোনো ফিল করলাম যে আজ থেকে 200 বছর পিছে কি করছে তারা, এটা নিয়ে দেখলাম আর কি। ভদ্রলোক যেমনটি বলছিলেন যে ইতিহাস, ঐতিহ্য, পুরনো দিনের মানুষ কীরকম করে বাঁচত, তাদের জীবনযাপন কীরকম ছিল, তা দেখার জন্য ওনারা আসেন। সত্যি বলতে এইটাই যে মানুষ তার জীবনে বাঁচে 70 থেকে 80 বছর। এই 70 থেকে 80 বছরের মধ্যে আবার তার শিশুকাল থাকে, তার বৃদ্ধকাল থাকে, জীবন গঠনের সময় থাকে। এই সময়টুকু বাদ দিলে একজন মানুষের পক্ষে খুব বেশি সময় দেখা এবং জানার সময় পাওয়া যায় না। কিন্তু আমরা যদি ইতিহাসকে নিয়ে বাঁচতে পারি, ধরেন এইখানে আসছি আমি, চোখ বন্ধ করে যদি ওই সময়টাকে উপলব্ধি করি যে এখন থেকে 100 বছর আগে, 200 বছর আগে এইখানকার জনপদ কেমন ছিল, এখানকার জমিদারেরা কেমন ছিল, কিভাবে শাসন পদ্ধতি চলতো, কিভাবে এই এলাকার সংস্কৃতি পরিবর্তিত হতো, সব বিষয় আমরা অনুধাবন করতে পারবো ওই সময়টাকে। এর অর্থ হচ্ছে আমরা আসলে নিজের যে জীবনী শক্তি দিয়ে যে সময়টা বেঁচে আছি, এর থেকেও বেশি সময় আমরা বেঁচে থাকতে পারবো। 3 মহলা জমিদার বাড়ির এটা একটা মহল। এইটার উপরের দিকে দেখেন, এটার যে কারুকাজ দেখা যাচ্ছে, 2টি নারী শোয়া অবস্থায় আছে। এই যে একজন, এই যে আরেকজন। এটা একেবারে ভবনের উপরের কারুকাজ। স্থাপিত 1915। এইটা হচ্ছে একটা নাট মন্দির, এই বাড়ির সামনের দিকে মাঠের পাশে এই নাট মন্দিরটির অবস্থান। এই যে হচ্ছে বাড়ি, তার সামনের দিকে হচ্ছে এই নাট মন্দির। এর ওই পাশে একটা দিঘি আছে, এটা একটা বিশাল মাঠ। 3 মহলা জমিদার বাড়ির এটি একটি মহল, এই পাশে আরেকটি মহল, ওই পাশে আরেকটি মহল। এই ভবনটা অন্য 2টা ভবনের চেয়ে একটু আলাদা। এইটাতে কারুকাজের পরিমাণ বেশি, বিশেষ করে দোতলার যে বারান্দা রেলিংয়ে, এইখানের প্রতিটা পিলারের উপরে আমি যদি জুম করে দেখাই, নারী মূর্তি,
সিংহ, প্রতিটাতেই কারুকাজ আছে। আপনারা এই পিলারগুলো দেখতে পাচ্ছেন, পিলারের উপরের যে কাজ সেইখানের কারুকাজটা একটু দেখেন, লতা পাতার কারুকাজ। এই ভবনটা শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্র কুমার মণ্ডলের। উপরে লেখা আছে শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্র কুমার মণ্ডল। ছোট তরফের বাড়ির পিছনের অংশ, এর এই পাশেই কুয়া আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুয়া। এইটা মনে হয় ভরে গেছে, এই যে এটা কুয়া, বড় গভীর। এটা বড় তরফের ভবন, এইখানে এখন কলেজ। এর এই পাশেই হচ্ছে কুয়াটা, কুয়ার চারপাশে এরকম রেলিং দেয়া, আংটা আছে, অপূর্ব সুন্দর। পাকুটিয়া জমিদার বাড়ি। এই যে জমিদার বাড়িটা হচ্ছে বহুত আগের থেকে এই জমিদার বাড়িটা হচ্ছে আপনার বিভিন্ন ঘটনা আছে। যেমন আমাদের এখানে যে বিল্ডিংগুলা হচ্ছে আপনার কিছু উপরে কিছু মূর্তি ছিল, স্বর্ণের মূর্তি ছিল, ওগুলো গলা কাটছে। পরে হয়তো বা পরবর্তীতে জমিদাররা যখন পালিয়ে গেছে কিন্তু চলে গেছে, তখন এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন জনে হয়তো বা লুটপাট করে নিছে, এটি করছে, এরকম বহুত ইতিহাস আছে এরকম। আবার হচ্ছে এই জমিদাররা হচ্ছে বিভিন্ন রকমভাবে আপনার শাসন টাসন করতো। এই শাসন করার কারণে আপনার একটা সময় জমিদাররা মানে যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তখন এমনও একটা ঘটনা আছে, এখান দিয়ে হচ্ছে আপনার যাওয়ার সময় আপনার সাধারণ যারা চাষি ছিল তারা হচ্ছে আপনার হচ্ছে ছাতা মানে 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 এই করতো, আপনার হচ্ছে জমিদাররা চলতো, ওনারা হচ্ছে আপনার মাথাটা নিচু করে, জুতাটা মানে এইটা করে আপনার মাথা নিচু করে যাইতে হতো ওনাদের সাথে। এইভাবে বিভিন্ন ঘটনা বিভিন্ন নির্যাতনের ঘটনা আছে। আমাদের দেশে প্রায় 4,500 বা 5,000-এর মতো জমিদার বাড়ি টিকেছিল। সব জমিদার বাড়িগুলোর কাহিনী কিন্তু অনেকটা এইরকম, রাজা প্রজার সম্পর্কটা এরকম, সেটা হোক হিন্দু জমিদার হোক মুসলিম জমিদার। জমিদারদের বাড়ির সামনে দিয়ে প্রজারা কখনো মাথা উঁচু করে যেতে পারতো না, ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। অর্থাৎ মানে দুইটা মানুষের যে পার্থক্য এটা খুব দৃশ্যমান ছিল, যে কারণে যখন দেশ ভাগ হয় এই দেশ থেকে প্রায় বেশিরভাগ হিন্দু জমিদারেরাই আসলে পালিয়ে যেতে বাধ্য হয় এক প্রকার। কারণ প্রজাদের সাথে তাদের সম্পর্ক ছিল শোষণের, শাসনের। প্রজারা যখন দেখলো যে জমিদারি প্রথা বাতিল হয়ে গেছে, এই জমিদারদের সঙ্গে তাদের আর কোনো পার্থক্য নাই, তখন আক্রমণের শিকার হতে থাকলো জমিদারেরা। এটি তারা আগেই আঁচ করতে পেরেছিলেন, যে কারণে 40-এর দশকের শুরু থেকেই জমিদারেরা কিন্তু কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেন। সেই সময়ে প্রচুর সম্পদও তারা এই বঙ্গ থেকে ওই বঙ্গে নিয়ে যান। পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জনশ্রুতি আছে যে তারা আসলে পানের এবং পান, সুপারি, লবণ এগুলোর বিশাল কারবারি ছিলেন। সেখান থেকে তারা টাকা পয়সা একটু বেশি হওয়ার পরে এখানে এসে বিশাল এলাকা তারা ক্রয় করেন এবং পরবর্তীতে একটা জমিদারির একটা অংশ তারা কিনে নেন কোনো একটা জমিদারের। তারপর থেকে ওনারা পাকুটিয়ার জমিদার নামে পরিচিত। এরা যখন দেশ বিভাগের পরে 47-এর দেশ বিভাগের পরে ধীরে ধীরে চলে যান এবং যেতে যেতে সম্ভবত যতদূর জানি যে 50-এর দশকের শেষের দিকে 58 সালের দিকে তারা সর্বশেষ চলে গেছেন এবং ভারতে তাদের অনুরূপ জমিদারি আছে। তো এখন তো জমিদারি প্রথা নেই, তবে তাদের অধস্তন পুরুষ কয়েকজন এসেছিলেন এখানে দেখা করতে, আমি দেখেছি, তাদেরকে দেখেছি, কিন্তু তাদের কাছ থেকে ভালো ওই রকম ইতিহাস জানার কোনো সুযোগ হয় নাই। এইটি হচ্ছে বড় তরফের ভবন। এইখানে পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর।
ভবনটির নির্মাণ সাল হচ্ছে 1915। শ্রী শ্রী বিষ্ণুদাস কবীন্দ্র ঠাকুর, শ্রী শ্রী চবন ভরসা 15ই এপ্রিল, শ্রীযুক্ত বাবু যুগেন্দ্র মোহন মণ্ডল 1322 সন। বাড়ির পিছনের অংশে হাঁটছি, এক পাশে ভবনগুলো, আরেক পাশে দিঘি, এখানে অনেক বৃক্ষরাজি আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক বিংশ শতাব্দীর শুরুর দিকে আছি। এখানে জমিদারেরা আছে, পাক পেয়াদা আছে, ওই সময়ের যে আবহ, সেই আবহটা আমি অনুভব করছি। এই জমিদার বাড়ির পরতে পরতে প্রত্নসম্পদ, কি অবহেলায় আমরা এগুলোকে নষ্ট করে ফেলছি। গভীর এবং বড় কুয়া, কুয়াটার চারিপাশে এরকম দেয়াল ঘেরা ছিল। এটা বাড়ির নারীরা ব্যবহার করতেন, যে কারণে এরকম সুন্দর করে দেয়াল ঘেরা। এটা মেজু তরফের কুয়া, ওই পাশে ছোট তরফের কুয়া আছে। এইটা মেজু তরফের বাড়ি, পিছনের অংশ। দেখেন পিছনের অংশও কত চমৎকার কারুকাজ। প্রত্নতত্ত্ব বিভাগ যদি এই ভবনগুলা সংস্কার করত, তাহলে এটা অনেক বেশি দৃষ্টিনন্দন থাকতে পারত। এই সম্পদগুলা কিন্তু আমরা আর তৈরি করতে পারবো না, এগুলো কালের গর্ভে হারিয়ে যাবে। অথচ এইখানটাতে পর্যটন খাতকে অগ্রসর করা যেত, হাজার হাজার মানুষ এইখানে টিকিট কেটে আসতো এগুলো, এই প্রত্নতাত্ত্বিক সম্পদ দেখার জন্য। আমরা সেটা পারছি না। এই পিলারগুলো দেখেন, পিলারগুলো তো লোহার পিলারগুলোও খুব সুন্দর খাঁজ কাটা কারুকাজ, এক কথায় অসাধারণ। এইটা হচ্ছে মেঝু তরফ, আর ওই পাশেরটা হচ্ছে বড় তরফ, তারপর এটা হচ্ছে ছোট তরফ। তার মানে এখন যে পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধাগোবিন্দ কলেজ, সেইটা মেঝু তরফের সম্পত্তির উপর স্থাপন করা। পুরোটাই কলেজের সম্পত্তি, মানে এখন যে ভবনটা সচল আছে সেটা হচ্ছে মেঝু তরফের। জমিদারদের সর্বশেষ পুরুষ তিনিও মারা গেছেন, গোরাবাবু। ওনার একটা সাক্ষাৎকার এনেছিলেন, উনি পাকুটিয়া হাই স্কুলেরও ছাত্র ছিলেন। তো উনি ইস্ট বেঙ্গল ক্লাবের, কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবের সভাপতি অথবা সেক্রেটারিও দায়িত্ব পালন করেছিলেন। তারা যখন এখানে আসেন, এখানে তো তারা থাকেন না, তাদের অনেক আত্মীয় স্বজন আছেন। তারা সেই সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতেই থাকেন, অনেকে ঢাকায় থাকেন, কেউ আবার খুলনা বা বরিশালের দিকে আত্মীয় আছেন। একবার এসেছিলেন যখন এই বাড়িতে, আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এই বাড়ির বললো যে ছোট বউ আমি, উনি বৃদ্ধা হয়ে গেছেন। তো বললেন যে ওই উপরে একটা রুম আছে, সেই রুমটা বললো যে এখানে আমার ঘর ছিল এইটা। তো সেটা আমি দেখেছি ওনাকে। আর ওনাকে নিয়ে এসেছিলেন, আমি স্যারের নাম মনে নাই, ওই করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল, রিটায়ার্ড প্রিন্সিপাল স্যার, উনি সাথে নিয়ে এসেছিলেন। না, ওনারা খুব খুশি এই যে আপনার এই কলেজটা হওয়াতে ওনারা খুব খুশি। এবং ওনারা দেখেছেন যে না, এটা এই সম্পত্তিটা ওই একবারে বেহাত হয় নাই, এটা সংরক্ষিত আছে এবং সাধারণ জনগণের উপকারে এটা ব্যয় হচ্ছে। এটা মানে কারো ব্যক্তিগতভাবে কুক্ষিগত হতে পারে নাই। আর এটার না হওয়ার কারণ আছে, এখানে জয়নাল আবদিন নামে হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন, ওনার বাড়ি ধামরাই। ওনার বড় ছেলে অথবা একজন ছেলে এসেছিলেন কয়েকদিন আগে, উনিও বৃদ্ধ হয়ে গেছেন। আর জয়নাল আবদিন সাহেব তো উনি মারা গেছেন, এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তো এগুলো যখন ওই আপনার ব্যাহত হয়ে যাচ্ছে, বিভিন্ন ঘর দরজা ভেঙে নিয়ে যাচ্ছে মানুষ, এর কোনো মানে অভিভাবক নাই, তখন উনি কিছু কতিপয় ছাত্র এবং কিছু শিক্ষানুরাগীদের সাথে নিয়ে তিনি এখানে একটা কলেজ করার পরিকল্পনা করেন। পাকুটিয়া জমিদার বাড়ি ঘিরে আপনার যদি কোনো স্মৃতি থাকে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। সর্বোপরি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা।